নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসে গেছি নারায়ণ সান্যালের কাঁটা সিরিজের নতুন একটি উপন্যাস নিয়ে। এবারের উপন্যাস সারমেয় গেন্ডুকের কাঁটা। বন্ধুরা, এর আগে নারায়ণ সান্যালের যে উপন্যাসটা আমরা পড়েছিলাম সেটির নাম ছিল দ্বি বৈবাহিক কাঁটা। আপনাদের কাছ থেকে বারবার আমরা অনুরোধ পেয়েছি আবার কাঁটা সিরিজের কোনো উপন্যাস পড়ার জন্য। তাই সবার চাহিদায় আবার ফিরে আসলাম কাঁটা সিরিজে। খুব আনন্দ করে শুনুন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। চিঠিখানা যেদিন আমাদের এই নিউ আলিপুরের বাড়িতে এসে পৌঁছলো তখন বাড়ি ফাঁকা। রানীমাকে নিয়ে আমার স্ত্রী সুজাতা গেছে গোপালপুরে। সমুদ্রের ধারে একটা হোটেলে পাশাপাশি দুখানা ঘর বুক করেছি। একটায় মামা মামি থাকবে, আর একটায় আমাদের দুজনের। কিন্তু কি একটা কেসের শুনানির দিন বিমক্কা এসে পড়লো মাঝখানে। উপায় কি, বাধ্য হয়ে ওদের পৌঁছে দিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে। আগামীকাল 30শে জুন মামুর হিয়ারিং মিটলে আমরা দুজন ফিরে যাব গোপালপুর অনসিতে, কাল বাদে পরশু। এমনই এক ব্রাহ্ম মুহূর্তে অলক্ষণে চিঠিটা এসে হাজির হলো। জুন মাসের শেষাশেষি, বেশ গরম পড়ে গেছে। মন উড়ু উড়ু, মানে গোপালপুর মুখ। বিশুকে বলে রেখেছি কোনো লোক টেলিফোন করলে বা দেখা করতে এলে যেন স্রেফ হাঁকিয়ে দেয়, না হলে আবার কোন কেসে ফেসে যাবেন উনি। ভালোই ভালোই এ দুটো দিন কাটলে বাঁচি। সকালবেলা প্রাতরাশের টেবিলে এসে দেখি বাসুমামু অনুপস্থিত। এমনটা কখনো হয় না। উনি ঘড়ির কাঁটার সঙ্গে জীবনের ছককে বেঁধে ফেলেছেন। আমার জিজ্ঞাসু দৃষ্টির জবাবে কম্বাইন্ড হ্যান্ড বিশু জানালো, বড় সাহেব এখন বাইরের ঘরে। উঠে ডাকতে যাব, তখনই এসে গেলেন উনি। সরি, আই অ্যাম লেট বাই 17 মিনিটস। বাসু সাহেবকে যারা চেনেন না তাদের মনে হতে পারে এটা বাড়াবাড়ি। উনি বয়সে আমার চেয়ে অনেক অনেক বড়। তাছাড়া আমি এই বাড়ির অতিথিও নই। পি কে বাসু বার অ্যাট ল হচ্ছেন প্রখ্যাত ক্রিমিনাল সাইডের ব্যারিস্টার। সন্তানাদি নেই, প্রৌঢ় মানুষটি সস্ত্রীক বাস করেন এই বাড়িতে। আমরা দুজন ওরই আশ্রয়ে সুকৌশলী নামে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির অফিস খুলে বসেছি। ফলে 17 মিনিট দেরি হওয়ার জন্য ওর মার্জনা ভিক্ষার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এসব বিলিতি কেতা ওর মজ্জায় মজ্জায়। প্রাতরাশের টেবিলে বসে জোড়া পোচের প্লেটটা উনি টেনে নিলেন, আমার দিকে ফিরে বললেন, কি ভাবছো? সত্যি কথাটা বলি, ভাবছি কাল বাদে পরশু আমাদের গোপালপুর যাওয়াটা না ভেস্তে যায়। ভেস্তে যাবে? কেন? এ কথা মনে হলো কেন তোমার? কালকেই তো কেসটার ফাইনাল হিয়ারিং। সেটা নয়, আপনার 17 মিনিট দেরি হওয়ার সূত্র ধরে আমার আশঙ্কা হচ্ছে হয়তো আজকের ডাকে আপনি এমন কোনো চিঠি পেয়েছেন। উনি প্রায় লাফিয়ে ওঠেন। কারেক্ট, দারুণ ডিটেক্ট করেছো বাসুমামু। লেট পত্রাত হেত্তার্থে পঞ্চমী। আজকের ডাকে তেমনই একটা বিচিত্র চিঠি পেয়েছি বটে। মার্ডার কেস? আরে না না, সেসব কিছু না, পড়েই দেখো না। পকেট থেকে বার করে খামখানা বাড়িয়ে ধরেন আমার দিকে। নিতে হলো। বলি, পড়ার আছেটা কি? আপনি মুখে মুখে বলুন না, ব্যাপারটা কি? না, তা হয় না কৌশিক। তোমার সিদ্ধান্ত তুমিই নেবে। নাও, পড়ো। অগত্যা দামি লেফাফা, মোটা লেটার হেডের বন্ড পেপার, হস্তাক্ষর অতি বিচিত্র, গোটা গোটা ছচ্ছরে। দেখলে মনে হয় পত্রলেখক 150-200 বছর আগে তালপাতার পুঁথিতে মক্স করে হাত পাকিয়েছেন। সবিনয় নিবেদন, অনেক সন্দেহ এবং অনিশ্চয়তার বাধা অতিক্রমণান্তে আপনাকে এই পত্রটি লিখিতে বাধ্য হইতেছি, শুধুমাত্র এই আশায় যে আপনি আপনার ভূ দর্শনের প্রগাঢ় প্রজ্ঞার পরিপ্রেক্ষিতে আমার এই একান্ত গোপনীয় বিষয়টির রহস্য উদ্ঘাটনে সক্ষম হইবেন।
স্বীকার্য, যদিচ আপনার সহিত কখনো আমার সাক্ষাৎ হয় নাই, তথাপি আপনি আমার সুপরিচিত। বালিগঞ্জ সার্কুলার রোড নিবাসী জগদানন্দ সেন মহোদয়ের নিকট আপনার সংবাদ প্রাপ্ত হই। আপনার সুপরিকল্পিত প্রচেষ্টায় তিনি বিপন্মুক্ত হইয়াছিলেন, অপিচ তাহার পারিবারিক মর্যাদাটুকু আপনি কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেন নাই। আমি অবশ্য জানি না সেন মহাশয়ের সমস্যাটি কি জাতের ছিল। কৌতূহলী হওয়াও কুরুচির পরিচয়, পরন্তু এটুকু অনুধাবন করিয়াছি যে তাহা ছিল গোপন এবং বেদনাদায়ক। মাকড়সার জালের মতো পত্রলেখকের ভাষায় লুতা তন্তু সদৃশ্য ওই হাতের লেখার গুচ্ছ ভেদ করে আর অগ্রসর হতে পারছিলাম না আমি। বলি, এ ভদ্রলোক তার মূল বক্তব্যটি কোন প্যারাগ্রাফে বলেছেন সেটুকু যদি একটু দেখিয়ে দেন মামু। বাসু মামা কফির পটটা টেনে নিতে নিতে বললেন, লিঙ্গে ভুল হলো হে, ভদ্রলোক নয়, ভদ্র মহিলা। চিঠির পাদদেশে নজর গেল আমার, বিনতা পামেলা জনসন, আর মূল বক্তব্যটা ছড়িয়ে আছে সর্বত্র, চোখ থাকলে দেখতে পাবে, পড়ে যাও। অগত্যা তাই, রীতিমতো বানান করে এগিয়ে যেতে থাকি। আমার আন্তরিক বিশ্বাস, বক্ষমান সমস্যায় আপনি আমাকে অনুরূপভাবে সাহায্য করিতে সক্ষম। যদ্যপি অনুসন্ধান সমপনান্তে আপনি এই সিদ্ধান্তে আইসেন যে আমার রজ্জুতে সর্পভ্রম হইয়াছে, তাহা হইলে আমি সর্বাপেক্ষা পরিতৃপ্তা হইব। বিশ্বাস করুন, বিশ্বাস করিতে আমার মন সরিতেছে না, পরন্তু দ্বিতীয় কোনো ব্যাখ্যা খুঁজিয়া পাইতেছি না। সারমেয় গেন্ডুকের বিষয়টি এমনই জটিল, এমনই সঙ্গোপন যে মেরিনগরের কাহাকেও কিছু বলা যায় না। এবার চিঠির ওপর দিকে নজর পড়ল আমার। ছাপা হরফে লেখা আছে ঠিকানা, মরকতকুঞ্জ, মেদিনীনগর, এবং পোস্টাল জোন নাম্বার। তার নিচে চিঠি লেখার তারিখটা 17/4/70। আপনি নিশ্চয়ই অনুমান করিয়াছেন যে আমি নিরতিশয় দুশ্চিন্তাগ্রস্তা, বস্তুত আতঙ্কগ্রস্তা। বিগত 2 দিবস আমি মনকে বুঝাইবার চেষ্টা করিতেছি যে আমার আশঙ্কা অমূলক, কিন্তু কার্যকারণ সম্পর্কের কোনো সূত্র দিয়া এই দুর্ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজিয়া পাইতেছি না। চিকিৎসক বলিয়াছেন মনকে দুশ্চিন্তামুক্ত রাখিতে, বর্তমান অবস্থায় তাহা অসম্ভব। অনুগ্রহ করিয়া অবিলম্বে আমাকে জ্ঞাত করিবেন, এই বিষয়ে গোপন তদন্ত করিয়া আমার সংশয় নিরাকরণের জন্য আপনাকে কি সম্মানমূল্য প্রদান করিতে হইবে। বলা বাহুল্য, এখানে কেহই কিছু জানে না, জানিবেও না। পত্রোত্তরের প্রতীক্ষারতা, বিনতা পামেলা জনসন। আদ্যপান্ত পড়ে বলি, ব্যাপারটা কি, কি চাইছেন ভদ্রমহিলা? আর মিস বা মিসেস জনসন এমনবিধ দুষ্পাচ্য বঙ্গভাষায় পত্রাঘাত করিলেন কেন, কোন হেতুতে? বাসুমামু শুধু কাঁধ ছাকালেন। এ তো অত্যন্ত পাগলের প্রলাপ। তুমি হলে কি করতে, পত্রপাঠ, ছেঁড়া কাগজের ঝুলি, তাছাড়া কি? তার হেতু, ওই চিঠিতে যেটা সবচেয়ে রহস্যময়, সেই দিকটা তোমার নজরেই পড়েনি হে। সবটাই তো রহস্যময়, তার ভেতর সবচেয়ে বড় কোনটা? চিঠির তারিখটা, যা এখনো খেয়াল করনি। তারিখ? তা বটে, চিঠির মাথায় তারিখ দেওয়া আছে 17/4/70, আর আজ হচ্ছে জুন মাসের 29 তারিখ, 2 মাসের বেশি। আমি লজ্জা পাই, এদিকটা নজরে পড়েনি তো। সামলে নিয়ে বলি, তার অনেক ব্যাখ্যাই তো হতে পারে। ভদ্রমহিলার মাথার 2-1টা স্ক্রুপ যে ঢিলে, সেটা চিঠিখানা পড়লেই বোঝা যায়। হয়তো 17/6 লিখতে গিয়ে 17/4 লিখে বসে আছেন।
কাঁচরাপাড়া থেকে নিউ আলিপুরে চিঠি আসতে দিন 10-12 লাগে না কৌশিক। ডাক বিভাগের দয়ায় তাও হয় মামু। কেউ নিজের কাজ করে না। বটেই তো, কেউ নিজের কাজ করে না। পোস্ট অফিসকে দোষ দেওয়ার আগে পোস্টাল ছাপটুকু নজর করে দেখে না কেউ। এবার নিরতিশয় লজ্জায় পড়ি। নিতান্ত দুর্ভাগ্য আমার। দুটো ছাপই স্পষ্ট, প্রেরক ও প্রাপক, যথাক্রমে 26/6/70 এবং 29/6/70। আমি সলজ্জে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই উনি বলে ওঠেন, বাট ওয়াই? অমন আতঙ্কগ্রস্তা এক বৃদ্ধা এমন একটা জরুরি চিঠি কেন 2 মাস পরে ডাকে দিলেন? আমি বলি, বৃদ্ধা নয়, হাতের লেখায় বুঝছো না? এবার বলি, ঠিকানা তো রয়েইছে, একটা চিঠি লিখে সেটা জানলেই তো হয়। নো, 2 মাস আগে পেলে চিঠিতেই জবাব দিতাম, বাট ইটস টু লেট নাও। তাহলে মানে কি করতে চান আপনি? আমার মামলা তো কাল, চলো ঘুরে আসি, আজ তো আমি ফ্রি। ঘুরে আসবেন? মেরিনগর? জায়গাটা চেনেন? না, তবে পোস্টাল জোন নাম্বার যখন আছে খুঁজে পাবই। তৈরি হয়ে নাও কৌশিক। আমি গ্রীষ্মের এই খরতাপের প্রসঙ্গটা তোলার আগেই উনি বিশুকে ডেকে নির্দেশ দিলেন, এবেলা আমরা বাইরে খাবো, তুই আর রান্না বান্নার হাঙ্গামায় যাস না। এই টাকা কটা রাখ, হোটেলে খেয়ে আসবি। আমি একটা গোড়ায় গলদ করে বসে আছি। 29শে জুন নয়, আমার গল্পটা শুরু হওয়া উচিত ছিল এপ্রিলের মাঝামাঝি, বস্তুত গুড ফ্রাইডের আগের শুক্রবার থেকে, কিংবা মে মাস থেকে। পটভূমি হওয়া উচিত ছিল মেরিনগর। মুশকিল কি জানেন? আমি পেশাগতভাবে সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে সস্ত্রীক গোয়েন্দাগিরি করি। এককালে কবিতা টবিতা লিখতুম, গল্প উপন্যাস কদাচ নয়। পিকে বসুর কাহিনীগুলি মুখে মুখে জানিয়ে দিত আমার এক অভিন্ন হৃদয় বন্ধুকে। সেই সাজিয়ে গুছিয়ে কাটা সিরিজের গোয়েন্দা গল্প ছাপতে দিত। এবার সে বলেছে তার সময় নেই। সে নাকি কীটপতঙ্গ, কেঁচো, বিছের জগতে ব্যস্ত, অর্থাৎ না মানুষ নিয়ে। মানুষ জন্তুটার সম্বন্ধে আপাতত তার কোনো কৌতূহল নেই। তাই এই গল্পটা উত্তম পুরুষে লিখতে বাধ্য হয়েছি, আর তাতেই এই বিপত্তি। যা যা বলছিলাম, আমরা মেরিনগরের তদন্তে যাবার আগে সেখানে যা ঘটেছিল তার পূর্বকথন একটু শোনাই। এসব ঘটনার কথা অনেক পরে আমরা জানতে পারি নানান সূত্রে। ধরে নিন, এটাই আমার কাহিনীর 1 নম্বর পরিচ্ছেদ। মিস পামেলা জনসন দেহ রাখলেন 1 মে তারিখে, দীর্ঘ 72টা বছর পাড়ি দিয়ে। শেষবার বিশেষ ভোগেননি, মাত্র দিন চারেকের রোগ, জন্ডিস। শেষ কবছর ওই পিতরোগেই ভুগছিলেন তিনি। মিস পামেলা জনসনের মৃত্যু সংবাদে মেরিনগরে কেউ মর্মাহত হয়নি, এ কথা স্বীকার্য। এমনটা যে কোনো দিনই ঘটতে পারত। তবে দীর্ঘশ্বাস পড়েছিল অনেকেরই। সেবার গির্জা প্রাঙ্গণে প্রকাণ্ড শিশু গাছটি কালবৈশাখীর দাপট সহ্য করতে না পারায় যেমন বেদনাবোধ জেগেছিল সকলের। গাছটা ফল দিত না, ফুলও ফোটাতো না, তবুও সেই আকাশস্পর্শী মহিরুহের ভূসজ্জা গ্রহণে বুকের মধ্যে কেমন যেন একটা বেদনা জাগেই। প্যামেলা মেরিনগরে একান্তচারিণীর জীবনযাপন করে গেছেন। রাজনৈতিক, সামাজিক, মহিলা মহলের ডামাডোলে সামিল তিনি হতেন না। তবুও মেরিনগরের বুড়ো বাচ্চা সবাই তাকে একটা সম্মানের আসনে বসিয়েছিল। ওই শিশু গাছটার মগডাল দেখতে যেমন ঊর্ধ্বমুখ হতে হতো। মিস পামেলা জনসন এই মেরিনগরের এক অতি প্রাচীন বাসিন্দা। প্রাচীনতমা হয়তো ছিলেন না, ডক্টর পিটার দত্ত অথবা উষা বিশ্বাস সম্ভবত ওর চেয়ে বয়সে বড়। কিন্তু পামেলাই এখানকার একমাত্র বাসিন্দা যিনি সেই বেনি দোলানো কৈশোরকাল থেকে এখানে আছেন। জীবনের একটা সপ্তাহ এই গাঁয়ের বাইরে যাননি। মৃত্যু সময়ে ওর নিকট আত্মীয় স্বজন কেউই তেমন উপস্থিত ছিলেন না। ছিল শুধু বেতনভোগ গৃহকর্মীর দল, সহচরী
রাঁধুনি, ঝি, ড্রাইভার আর বাগানের মালিক। কিন্তু ওর মৃত্যুর দিন 10-12 আগে ইস্টারের ছুটিতে সবাই হাজির ছিল। আর আত্মীয় স্বজন বলতে আছেই বা কে? 72 বছরের বুড়ির বাপ মা, মাসি পিসি থাকার কথা নয়। বিয়ে করেননি যে সন্তানাদি থাকবে। ওর অবশ্য 3 বোন আর এক ভাই ছিল। তারা একে একে দুনিয়ার মায়া কাটিয়েছেন ওর আগে। 5 ভাই বোনের মধ্যে উনি বয়সে সবার থেকে বড়। ওরই সবার আগে বিদায় নেওয়ার কথা, কিন্তু মা মেরির বিধানে উনি টিকেছিলেন দীর্ঘদিন ওই মরকতকুঞ্জে ভূষণ্ডী কাকের মতো। 3 কুলে থাকার মধ্যে টিকে আছে 3টে প্রাণী, টুকু, সুরেশ আর হেনা। তারা সবাই এসেছিল ইস্টারের ছুটিতে। হেনার স্বামী সর্দার প্রীতম ঠাকুর মৃত্যুর পক্ষকাল আগে। বছর 3 আগে আরো একবার জমে মানুষের টানাটানি হয়ে গেছে। ডক্টর পিটার দত্ত চিকিৎসা দিয়ে শুধু নয়, নিজের মনের জোরে সেবার মরকতকুঞ্জের সিংহ দরজার বাইরে থেকে ফিরিয়ে দিতে পেরেছিলেন যমরাজকে। এবার পারলেন না। মেরিনগর একটি খ্রিস্টান প্রধান গ্রাম, রোমান ক্যাথলিক। কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে যে পাকা সড়কটা পাক খেতে খেতে জাগুলিয়ার মোড়ে এসে মিশেছে NH-34-এ, তারই মাঝামাঝি একটা ফ্যাকড়া সড়কে গড়ে উঠেছে এই গ্রামটি। গ্রাম শব্দটা অবশ্য এখন আর সুপ্রযুক্ত নয়, ছোটখাটো শহরই বলা চলে। এসেছে বিজুলিবাতি এবং দূরভাষণের লাইন, গড়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র আর সেকেন্ডারি স্কুল। কিন্তু পামেলা জনসনের পিতৃদেব জোসেফ হালদার যখন এখানে এসে বসবাস শুরু করেন প্রথম বিশ্বযুদ্ধের আমলে, তখন এটা ছিল রীতিমতো জঙ্গল। হরিণ না থাকলেও হরিণ লুকিয়ে থাকার মতো বড় বড় বেনাঘাস ছিল হরিণ ঘাটা তাক ভাঙা জমিতে। জোসেফ হালদারের যৌবন কেটেছে বিদেশে, বিলাতে না মার্কিন মুলুকে অথবা দক্ষিণ আফ্রিকায় সেটা জানা যায় না। কি কারণে তিনি প্রৌঢ় বয়সে দেশে ফিরে এসেছিলেন সেটাও ইতিহাসের এক অনুদ্ঘাটিত অধ্যায়। তবে তিনি যে প্রচুর ধন সম্পত্তির মালিক হিসেবে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন এটা অনুমান করতে কষ্ট হয় না। কারণ ওই নির্জন আরণ্যক পরিবেশে বিরাট এক জমিদারি কিনে তাতে একটা গ্রামের পত্তন করেছিলেন তিনি, মেরিনগর। বানিয়ে ফেলেছিলেন একটা গির্জা, খুলে বসলেন একটা প্রাথমিক বিদ্যালয়, নলকূপের সাহায্যে ব্যবস্থা করলেন জল সরবরাহের। অনাবাদী ঊষর জমি পরিণত হলো কৃষিক্ষেত্রে। মার্কিন মুলুক থেকে আসুক বা না আসুক, তার পরিকল্পনা মার্কিনী র্যাঞ্চের। বছর কয়েকের মধ্যে কিন্তু সব উলটপালট হয়ে গেল। একটি দুর্ঘটনা, একটি মাত্র কন্যা সন্তানকে রেখে স্বর্গলাভ করলেন জোসেফ হালদারের সহধর্মিণী মেরি জনসন। বাঙালি ছেলেকে বিবাহ করলেও তিনি তার পদবিটি বদলাননি। জোসেফ দ্বিতীয়বার তার পরিগ্রহ করেন, এবার একটি বাঙালি মেয়েকে। তিনিও বেশি দিন বাঁচেননি। তবে জোসেফ হালদারকে ছেড়ে যাওয়ার আগে তার সংসারকে ভরভরন্ত করে দিয়ে গিয়েছিলেন 3 কন্যা ও একটি পুত্র সন্তান। বড় মেয়ে প্যামেলার নামে মিল রেখে জোসেফ মেয়েদের ভারতীয় নাম রেখেছিলেন, সরলা, কমলা আর বিমলা। শেষ সন্তানটির নাম আবার বিলেতি কেতাবে, রবার্ট। বিমাতা যখন বিদায় নিলেন, প্যামেলা তখন কিশোরী। ফলে জোসেফকে তৃতীয়বার দ্বার পরিগ্রহ করতে হয়নি। প্যামেলাই তাদের মায়ের স্থান অধিকার করে। তারা সবাই একে একে বিদায় নিয়েছে মরকতকুঞ্জ থেকে, শুয়ে আছেন পাশাপাশি গির্জা প্রাঙ্গণে। পামেলা প্রতিটি মৃত্যুতিথিতে এসে কবরে সাজিয়ে দিয়ে যান ফুলের বোকে। নিজস্ব মালিকে পাঠিয়ে সিমেট্রির আগাছা নিড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মৌসুমী ফুলের বেড বানিয়ে দেন। ছকছকে তকতকে এলাকাটি। মরকতকুঞ্জের প্রকাণ্ড বাড়িটার পরিচালক বেষ্টিত একান্তবাসিনীর জীবনেই তিনি অভ্যস্ত হয়ে গেছিলেন। বৎসরান্তে ইস্টারের ছুটিতে ঘটনাচক্রের 7 এপ্রিল যেদিনকে ওর জন্মদিন, সেটা ইস্টারের ছুটির কাছাকাছি পড়ে। আসে ওই একান্তচারীর বৃদ্ধার স্বজনেরা, ভাইজি স্মৃতিটুকু, ভাইপো সুরেশ আর বোনঝি হেনা। প্যামেলা মর্মে মর্মে জানেন তাদের এই বাৎসরান্তিক আদিক্ষেতার হেতুটি।
মুখে স্বীকার করেন না সেটা তার ধাতে নেই। তিনি জানতেন, ওরাও জানে, 7 বিঘা বাগানওয়ালা এই প্রকাণ্ড প্রাসাদটির বর্তমান বাজার দর কত। আর জানতেন, ওরা জানে না আন্দাজ করে, বুড়ির কোম্পানির কাগজের পরিমাণ। ওরা সবাই হালদার, কেউ জনসন নয়, একমাত্র পামেলাই জনসন। বয়ঃপ্রাপ্তির পর বাপের অনুমতি নিয়ে এফিডেভিট করে নামটি পরিবর্তন করেছিলেন। প্যামেলা হালদার হয়েছিলেন প্যামেলা জনসন। মায়ের উপাধিটাই পছন্দ হয়েছিল তার। তা হোক, তবু রক্তের সম্পর্ক অস্বীকার করার মতো মানুষ ছিলেন না প্যামেলা জনসন। ওর বাপের সলিসিটর ছিলেন চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড সন্স। অ্যান্ড সন্সের মধ্যে বর্তমানে যিনি সিনিয়র পার্টনার, সেই প্রবীর চক্রবর্তীকে ডেকে উইল করে ওর যাবতীয় সম্পত্তি ওই 3জনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। সে আজ বছর 5 আগেকার কথা। প্যামেলার স্বাভাবিক মৃত্যুতে কেউই বিস্মিত হয়নি। মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন স্মৃতিটুকু, সুরেশ, হেনা আর তার স্বামী। বুড়িকে সাড়ম্বরে শুইয়ে দেওয়া হলো চার্চের প্রাঙ্গণে। আর তারপরেই নাটকের চরম ক্লাইম্যাক্স। বোমাটা ফাটল। আত্মীয় স্বজনকে একত্র করে পামেলার সলিসিটর প্রবীর চক্রবর্তী সদ্য স্বর্গকতার শেষ উইলখানি পড়ে শোনালেন। বজ্রাহত হয়ে গেল সবাই। মৃত্যুর মাত্র 10 দিন আগে মিস প্যামেলা জনসন তার পূর্বকৃত উইলখানি নাকচ করে একটি নতুন উইল করে গেছেন। পাচিকা, পরিচারিকা, বাগানের মালিককে কিছু অর্থদান করে, স্থানীয় চার্চ ফান্ডে এবং পিতৃদেবের নামাঙ্কিত স্কুলে কিছু অর্থদান করে, বাদ বাকি স্থাবর অস্থাবর যা কিছু ম্যায় এই মরকত কুঞ্জটি তিনি নিগূঢ় শর্তে দান করে গেছেন এক অজ্ঞাত কুলশীলাকে। শেষ উইলটিতে তিনি তার নিকটতম আত্মীয়দের কাউকে কপর্দক মাত্রও দিয়ে যাননি। এমনটা যে ঘটতে পারে তা ছিল সকলেরই দুঃস্বপ্নের অগোচর। সকলের আশা ছিল বুড়ি মাটি নিলে সম্পত্তি 3 ভাগ হবে, টুকু, সুরেশ আর হেনা। পামেলার 5 ভাই বোনের এই 3টি শেষ খুদকুড়ো। আশ্চর্য, তিনি ওদের 3জনকে সম্পূর্ণ বঞ্চিত করলেন। কেন? মৃত্যুর মাত্র 10 দিন আগে। গোটা মে মাসটায় মেরিনগরে ওই একটাই আলোচ্য বিষয় ছিল, কেন কেন কেন। কেউ কোনো সম্ভাব্য হেতুর ইঙ্গিত দিতে পারেননি। কথা স্বীকার্য যে বুড়ির সাথে ওদের কারোরই নারীর টান ছিল না। বৎসরান্তে ওরা ইস্টারের ছুটিতে এসে জমায়েত হতো মরকত কুঞ্জে। সাড়ম্বরে বুড়ির জন্মদিন পালন করত। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু পামেলার মতো মেরিনগরে সবাই বুঝতে পারত এই বাৎসরান্তিক আনন্দোচ্ছ্বাসের অন্তর্নিহিত হেতুটি, ল্যাকল্যাকানির কারণটা। সে কথা যেমন সত্য, তেমনি এটাও বা অস্বীকার করা যায় কি করে যে প্যামেলা জনসন ছিলেন বিচক্ষণ যাত্রাভিমানী এবং স্বজন পোষক। তার পূর্বকৃত উইলটির কথা তিনি কোনোদিনই গোপন করেননি। বলেছিলেন ডক্টর পিটার দত্তকে, উষা বিশ্বাসকে নিজ মুখে। তাহলে আর সবচেয়ে বড় বিস্ময়, যাকে তিনি তার সম্পত্তির এক কথায় দান করে গেলেন, তাকে তিনি কতটুকু চিনতেন। মাত্র 3 বছর আগে সে বহাল হয়েছে। নামটা গালভারি, কম্প্যানিয়ান বা সহচরী। আসলে সে বেতনভোগ পরিচারিকা মাত্র। 3 কুলে তার কেউ নেই। লেখাপড়া শেখেনি বিশেষ, দেখতেও ভালো নয়, বিয়ে থা করেনি। প্যামেলার জীবনের শেষ 3টে বছর সে ছিল তার সহচরী। রীতিমতো বোকাশোকা, মোটাসোটা, গাবলু গুবলু চেহারা। লোকে বলে মাথায় শুধু চুলই নয়, গ্রে ম্যাটারও কম। তার পক্ষে গৃহস্বামিনীকে ভুলিয়ে ভালিয়ে এমন একটা উইল বানিয়ে নেওয়ার কথা ভাবাই যায় না। উইলটি যখন পড়ে শোনানো হচ্ছিল তখন মিনতি মাইতি উপস্থিত ছিলেন সেখানে। বোধ করি তার আশা ছিল গৃহস্বামিনী তার সহচরীকেও বুঝি দিয়ে গেছেন 2-5 হাজার টাকার কোম্পানির কাগজ। যখন শুনল সে নিজেই একমাত্র ওয়ারিশ, তখন সে বজ্রাহত হয়ে যায়। হাসবে না কাঁদবে স্থির করে ওঠার আগেই প্রবীর চক্রবর্তী মশাই উচ্চারণ করে বসলেন আর্থিক অঙ্কটা।
হাসি কান্নার রাজ্য পেরিয়ে মিনতি অজ্ঞান হয়ে গেল। মিস প্যামেলা জনসনের অস্থাবর সম্পত্তির মূল্য 7.5 লক্ষ টাকা। এই যেন সেই রূপকথার গপ্প, ঘুটিকুড়ুনির মেয়ে রাতারাতি হয়ে গেল রাজকন্যে।